নমস্কার বন্ধুরা, গিনিয়ান মাম্মা একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা কিচ্ছু না, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি গল্প বলবো এবং গল্পটা অনেকটা বড় হয় যেহেতু, সেই জন্য আমি পার্টে পার্টে বলবো। তো প্রথম ভাগ তো হয়ে গেছে। কোন গল্পটার বলুন তো? একটা অভাগা মা যার কন্যা সন্তান হওয়াতে তার শ্বশুরবাড়িতে শ্বশুর বাবা ছাড়া তার স্বামী থেকে শাশুড়ি থেকে কেউ কখনো সাপোর্ট করেনি। ইভেন হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছে একটা পুত্র সন্তানের জন্য। একটা কতটা অবহেলিত এবং অভাগা মায়ের গল্প নিয়ে তোমাদের কাছে এসেছিলাম এবং প্রথম ভাগ বলেছি, আজকে বলবো দ্বিতীয় ভাগ। তো তোমাদের কি মনে আছে যে আমি কোথায় শেষ করেছিলাম? আমি বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। আমি শেষ করেছিলাম হচ্ছে যখন কন্যা সন্তান হয় তখন হসপিটালে কেউ যায় না সেই অভাগা মাকে দেখতে। শ্বশুর বাবা তাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে এবং সেই মেয়েটির মা বাবা আসে তাকে দেখা করতে। মা বাবা এসে তখন বলে যে তুমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো, আমরা এবার থেকে তোমাকে দেখব। যাই হোক, এটা ছিল প্রথম ভাগ। এবার দ্বিতীয় ভাগ শুরু করছি। তো চলো শুরু করা যাক। অভাগা মা বলছে, এখন তো আমি একা নই মা, আমি তোকে আর আমার নাতনিকে আমার কাছে নিয়ে যাব, কাউকে দরকার নেই আমাদের। বলেই কান্নায় ভেঙে পড়ল মা। পাশ থেকে আমার শ্বশুর বলে উঠল, ও আমার মেয়ে আমার নাতনি কোথাও যাবে না, ওরা আমার কাছেই থাকবে। তা হয় না ভাইজান, আমার মেয়েকে আমি আর আপনার ছেলে সংসার করতে দেব না। অমন একটা অমানুষের কাছে থাকলে মেয়ে আমার শেষ হয়ে যাবে। এবার বাবা বলছে, আমিও চাই না ও আকাশের সাথে থাকুক, আমি নিজে ওদের ডিভোর্সের ব্যবস্থা করব, কিন্তু ওদের আমি আপনাদের সাথে যেতে দেব না। এটা কি বলছেন ভাইজান? ডিভোর্স হয়ে যাওয়ার পরে মায়া আপনাদের বাড়িতে কেন থাকবে? কি পরিচয় থাকবে? কেন? ওই যে বললাম আমার মেয়ে, ও আমার মেয়ের পরিচয় থাকবে। ভাবি সাহেবা বা আকাশ কি তা মেনে নেবে? ওদের মানা না মানায় কি যায় আসে? বাড়ি আমার, সম্পত্তি আমার, ওরা নাক গলানোর কেউ না। এটা নিয়ে আর কোনো কথা হবে না। মায়া মা আমার সাথেই যাবে, ব্যাস। বাবার তার কথায় অটল। শেষমেশ আমাদের সবাইকে তার কথাই মানতে হলো। 7 দিন ছিলাম হসপিটালে, কিন্তু এই 7 দিন আমার শাশুড়ি মা কিংবা আকাশ কেউ আমার সাথে দেখা করতে তো দূর, কেউ খোঁজও নেয়নি আমি বেঁচে আছি কিনা। আমি বুঝলাম ওই মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। এই কদিন আমার শ্বশুর বাবা মা সবাই আমাকে বুঝিয়েছে, বলেছে তার সাথে সম্পর্ক শেষ করতে। আমিও সেটাই ঠিক করেছি। এবার থেকে আমি বাঁচবো শুধু আমার আর আমার মেয়ের জন্য। তার জন্য ভালোবাসা ছিটা ফোটাও আমার মধ্যে নিজের মধ্যে রাখবো না। আজকে আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। বাবা মা চলে গেলেন গ্রামের বাড়ি। আমার শ্বশুরা আর সাথে করে নিয়ে গেল আমাকে। যাওয়ার পথে আমার মন মরা দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি ভাবছিস? ভাবছি নতুন বউ নিয়ে নিশ্চয়ই ওরা খুব খুশিতে আছে, সেখানে আমাকে দেখলে কেমন রিয়াক্ট করবে, ওদের খুশিটাই নষ্ট হয়ে যাবে। যাই হয়ে যাক, তুই কিন্তু কাঁদবি না, মন শক্ত কর, তোকে দুর্বল পেলে ওরা আরো আঘাত করবে। কথায় বলে না, মানুষ ভেঙে যাওয়ার বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। শুধু মনে রাখবি যে তোর ভালোবাসার মূল্য দেয় না তাকে ভালোবাসাটা নেহাতি বোকামি। বাবা চুপ করলেন। ভাবলাম হয়তো তিনি ঠিকই বলছেন, আমার এটাই করা উচিত। কিন্তু এত বছরের সংসার, ভালোবাসা, তার প্রতি জমে থাকা মায়া এত সহজে কি ভুলে যাওয়া সম্ভব? বাড়ি পৌঁছে সদর দরজায় দাঁড়িয়ে আছি। বাবা কলিং বেল চাপলেন। আমার বুকের ভিতরটা টিপ টিপ করছে। কে জানে কি অপেক্ষা করছে আমার জন্য। তার নতুন বউ এসছে, অন্য কারোর সাথে সে এতদিন থেকেছে, শুয়েছে আমার ঘরে, আমার বিছানায়। আমার সাজানো সংসারটা এখন অন্য কারোর দখলে। এসব ভাবতেই চোখটা ভিজে উঠলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে এসে দরজা খুললো। মেয়েটাকে এর আগে কখনো দেখিনি। পোশাক আশাক দেখে মনে হচ্ছে কাজের মেয়ে। সে বাবার দিকে চেয়ে বলল, তখন থেকে বাজাইতেছেন কেন? কেডা আপনি? কারে চাই? তুমি কে? আমি কেডা এই না জেনে আপনি কি করবেন? আপনি কেডা তাই কন? তোমার তো সাহস কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? একে তুমি? কে রেখেছে তোমাকে এই বাড়িতে? বেয়াদব মেয়ে, সরো সামনে থেকে। বাবা ওকে সরিয়ে দিয়ে আমায় নিয়ে ভেতরে ঢুকলেন। ওপর থেকে শাশুড়ি মা আর আকাশ আর সাথে একটা মেয়ে নেমে এলো। এটাই হয়তো তার নতুন বউ। বেশ মিষ্টি দেখতে। আমি দু চোখ ভরে দেখে নিলাম তাকে। কি এমন আছে তার মাঝে যে দুদিন এসে আমার এত বছরের ভালোবাসাটা ফিকে করে দিল? শাশুড়ি মা চিৎকার করে বললেন, এই ফুলি, এত চিৎকার চেঁচামেচি কিসের? মেয়েটা তড়িঘড়ি বলে উঠলো, দেখেন না গিন্নিমা, এই লোকটা বলতেছে এইটা নাকি হের বাড়ি। কইয়া আমারে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে। কে ও? তুমি এসেছো? তো এতদিন ফেরার সময় হলো বুঝি? সাথে করে আবার এই আপদটাকেও নিয়ে এসছো? আমি তো জানতাম এই মেয়েটা কে? ওকে আমার নতুন বৌমার দেখাশোনার জন্য রেখা হয়েছে। বুকের ভেতরটা কেমন করে উঠলো।
আসতে না আসতেই তার জন্য এত কিছু। অথচ আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি আসার পর এই বাড়িতে যত কাজের লোক ছিল আমার শাশুড়ি সবাইকে একে একে বার করে দিয়েছিলেন। সে বলেছিল ছেলে বিয়ে করে বউ এনেছে, এখন কাজের লোক হাতে রান্না কেন খাবে? বাসায় যেখানে যা কাজ আছে সব ও করবে। আর নতুন বউ ঘরে আসতেই কাজের লোক রেখেছেন তিনি। কিন্তু আকাশ এতক্ষণ হয়ে গেল আমি ফিরলাম, সে এসে আমায় একবার জিজ্ঞাসাও করলো না আমি কেমন আছি, মেয়ে কেমন আছে। আচ্ছা, এটা তো ওর সন্তান, ও এতটা স্বার্থপর কি করে হতে পারে? শাশুড়ি মা বললেন, শোনো, তোমার একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়ে এই বাড়িতে আর থাকতে পারবে না। আমার ছেলের নতুন বউয়ের পছন্দ নয়, তাই ওকে চলে যেতে বলো। ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে, আর যেখানে যত টাকা লাগে সেটাও দেবো। কারণ এই ছোট লোকটা আমার ছেলেটা টাকার জন্য ফাঁসিয়ে বিয়ে করেছে। আবার ভোলাওয়ালা ছেলেটাকে বুঝতেও পারিনি। ওকে ওর চাহিদা মতন টাকা দিয়ে দেবো, শুধু আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে বরাবরের জন্য ছেড়ে চলে যেতে হবে। ওর মুখও দেখতে চাই না আমরা। আকাশ এখনো চুপ করে রইল, কোনো প্রতিবাদ করলো না, মাকে বোঝালোও না। সে তার হাত ভাবে বোঝালো, তার মা যা বলছে সেও এটাই চায়। বাবা এবার তার দিকে চেয়ে বললো, উঠলো, সেটা তো আমি ঠিক করবো, কে এই বাড়িতে থাকবে আর কে বেরিয়ে যাবে। মানে কি বলতে চাইছো তুমি? কেন বাংলা কথা বোঝো না? এটা আমার বাড়ি, আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এটা শুধু তোমার একার বাড়ি, আমার বাড়ি নয়। না নয়, তোমরা এখানে ততক্ষণ অব্দি অধিকার থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে অধিকার দেখানোর সুযোগ দেব। আকাশের বাবা, কি বলছো তুমি? এটা এই দুদিনের মেয়েটার জন্য তুমি আমার অপমান করছো? অপমান? তোমার মান অপমান বোধ আছে নাকি? আমি তো জানতাম তুমি নির্লজ্জ। আকাশ, তুই দেখেছিস তোর চোখের সামনে তোর বাবা আমায় অপমান করছে, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি না? আকাশ এবার আমতা আমতা করে বলল, বাবা তুমি মায়ের সাথে এমন করছো কেন? চুপ। গর্জে উঠলেন বাবা, রাগী চোখে তার দিকে চেয়ে বললেন, একটা কথাও বলবে না বেয়াদব ছেলে, তোমার মুখ থেকে বাবা ডাক শুনতে আমার লজ্জা করছে। মেরুদণ্ডহীন ছেলে তুমি, তুমি তো মানুষ হওয়ারও যোগ্য না। কথা শেষ করে বাবা আমায় নিয়ে ওপরে চলে গেলেন। পিছন থেকে শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগবেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা এতটাই খারাপ, আমার ওই ছোট ছেলে ছোট লোক মেয়েটাকে তোমারই আপন, আমরা তো তোমার কেউ না। একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউ ছেলেকে অপমান করতেও বাধ্য না তোমার। দেখবো কতদিন তাকে নিয়ে থাকতে পারো। ওই মেয়েকে যদি বাড়ি থেকে দূর না করেছি তাহলে আমার নামও শিলা নয়। পাশ থেকে আকাশের নতুন বউ উঠে উঠলো, মা ও কি আমাদের সাথে থাকবে নাকি? দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, এই মেয়ের সাথে আমি কিন্তু এক বাড়িতে থাকতে পারবো না। আর আকাশ, তোমায় বলছি, তুমি যদি ওই মেয়ের কাছে যাও আমি কিন্তু এই বাড়ি থেকে ছেড়ে চলে যাব। শিলা বেগম তাকে আশ্বস্ত করলেন, আর তুমি চিন্তা করো না তো মা, এই সব কিছু তোমার। দাঁড়াও না, উকিলের সাথে আমি কথা বলছি, ওদের ডিভোর্সটা হতে দাও, তারপর তো ওকে এ বাড়ি থেকে ছেড়ে যেতেই হবে। কিন্তু বাবাকে দেখে তো মনে হলো না ওকে বাড়ি থেকে যেতে দেবে বলে। বাবা যদি তখন আপনার বিরুদ্ধে যায়, গেলে যাবে। তোমার শ্বশুর কোনোদিনই বা আমার পক্ষে ছিল? এই মেয়েকে যখন প্রথম এই বাড়িতে এনেছিল আমি হাজারবার বলেছিলাম ওকে ঢুকতে দিও না বাড়িতে, মেনে নিও না। সে শুনেছিল না, মা মা করে একেবারে মাথায় তুলে রেখেছে। এমন অত্যাচার করবো ওকে, ও যে ও নিজেই ওর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। আমাকে তো চেনে না এখনো। আমি আমার রুমে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়েটার নাম রেখেছি মিষ্টি, বাবাই নামটা রেখেছে। ওকে প্রথম কোলে নিয়ে নাম ওর ফুটফুটে মুখটার দিকে চেয়ে বলেছিলাম, বাহ কি সুন্দর, ঠিক যেন আমার মায়ের মতো। তোর নাম দিলাম মিষ্টি, আমার মিষ্টি। বাবার খুব খুশি হয়েছিল, কেন যে বাবার মতো শক্তি আল্লাহ আকাশ আর মাকে দিল না। ভাবতে ভাবতে দরজা খোলার শব্দে সেদিকে ফিরে চাইলাম। আকাশের বউ মিথিলা আর আকাশ ঢুকছে রুমে। আমাকে দেখেই মেয়েটা এক প্রকার তেড়ে এলো আমার দিকে। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার ঘরে এসে আমার বেডের উপরে বসে আছো, বের হও আমার রুম থেকে, আর যেন কখনো তোমার এখানে না দেখি। আমি আকাশের দিকে চেয়ে বললাম, তোমার যে বোধশক্তি নেই সেটা আমি আগেই বুঝেছিলাম। এখন কি পুরুষত্বটাও হারিয়ে ফেলেছো, নাকি বিক্রি করে দিয়েছো? মায়া, কি বলতে চাইছো তুমি? আকাশ, বুঝতে পারছো না? কিন্তু কেন বলো তো? আমি তো পরিষ্কার বাংলায় বললাম কথাটা। তোমার সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে আজে বাজে কথা বলার? এই কথাটা মিথিলা বলল। আমার স্বামী কথাটা শুনে বুকের ভিতরটা ছ্যাঁচ করে উঠলো, তবুও নিজেকে শান্ত রেখে বললাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আগে ওর সাথে আমার বিয়ে হয়েছিল। যদি ওকে স্বামী বলতে আমার যথেষ্ট রুচিতে বাজছে, তবুও বলছি যতদিন ডিভোর্স হচ্ছে ততদিন ও আমার স্বামী। বাট আই হোপ ডিভোর্সটা যেন দ্রুত হয়ে যায়। আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, সে তো আমারও চাই, তোমার সাথে যেন ওর ডিভোর্সটা দ্রুত হয়ে যায়। কিন্তু এখন আমি ওর বর্তমান, আমি ওর ভবিষ্যৎ, আর এই রুমটা এখন আমার। তাই ভালোই ভালোই আমার রুম থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি। কি করবে তুমি? বড় আমিও দেখি। মায়া, কেন জেদ করছো? এ বাড়িতে তো আরো ঘর আছে, সেখানে যাও না। আকাশ, তুমি কি এটা বলার
আমি কোথায় থাকবো না থাকবো, আমি তোমার স্বামী আর এই বাড়ির ছেলে, এই বাড়িটা আমার কথা তো তোমায় শুনতেই হবে। আকাশ বললো এই কথাটা। আকাশ এই কথা শুনে হেসে উঠলাম আমি। তুমি আমার স্বামী, তোমার সে যোগ্যতা আছে? শুধু আমার কেন, কারোরই স্বামী হওয়ার যোগ্যতা তোমার নেই। আরে তোমাকে তো আমি মানুষ বলেই মনে করি না, স্বামী হওয়া তো অনেক দূরের কথা। তুমি হচ্ছে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ স্বার্থপর একটা ছেলে। মায়া! আকাশ উদ্যত হলো আমার মারার জন্য। আমি তাচ্ছিল্যের হাসি এসে বললাম, কি হলো, থেমে গেলে কেন? মারো, এটা ছাড়া আর কি বা করতে পারবে তুমি? তোমার দৌড় এইটুকুই। তুমি কিন্তু এবার বেশি বেশি করছো, তাই বুঝি? আমার তো মনে হচ্ছে না আমি বেশি বেশি করছি, আমার তো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। তোমার এর চেয়ে বাজে ব্যবহার ডিজার্ভ করো। ততক্ষণে মিথিলার ডাকে আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হলেন। তিনি এসেই কম্বি তম্বি করতে লাগলেন। কি হয়েছে, এই ছোট লোকটা কি বলছে? দেখুন না, আমার রুমে এসে ঘাট হয়ে বসে রয়েছে, উঠছেই না। মিথিলা বলল, না উঠলে ঠেলে ফেলে দাও, টানতে টানতে বের করে দাও বাড়ি থেকে। অপেক্ষা করছো কেন? শিলা বেগম বলল। এত সহজ বুঝি? ঠিক আছে, বের করে দিন, তারপর আমি এখান থেকে ডিরেক্ট থানায় যাব, আপনাদের নামে কমপ্লেইন করব যে আমাকে আমার শাশুড়ি স্বামী নির্যাতন করছে, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর বাকিটা তারা সামনে নিবে। দিন বের করে। তুমি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছ? এত সাহস তোমার? শিলা বেগম বলল। তুমি জানো আমার বাবাকে, তার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এসব ভয় আমাকে দেখিও না মিথিলা। ও ভয় দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারি। এ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়। রুমে ঢুকতে ঢুকতে বাবা বললেন, কি তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে এই মেয়েটার জন্য? শিলা বেগম, হ্যাঁ দেবো। তেমন কাজ করলে তো আমাকে এমন স্টেপ নিতেই হবে। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলছি, শুনে নাও, ও আমার মেয়ে, আর ওই যে আমার বংশধর। ওদের প্রতি যদি তোমার অযত্ন বাজে ব্যবহার দেখি, আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দুবারও ভাববো না। এত যে মেয়ে করছো, কিছুদিন পর তো ওদের ডিভোর্স হয়ে যাবে, তখন ওকে কিসের পরিচয় রাখবে? ওকে তো তখন এ বাড়ি থেকে চলে যেতেই হবে। আর যদি তুমি বাধা দাও, তাহলে আইনের আশ্রয় নেব। মিথিলার বাবাকে তোমার ধারণা আছে? এ মেয়ে এ বাড়িতে কিভাবে টেকে আমিও দেখবো, সাথে তোমার বংশধর ওকে তাড়িয়ে ছাড়বো। শিলা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি ঠিক কতটা পরিশ্রম করে এখানে পৌঁছেছি। এই বাড়ি গাড়ি সহায় সম্পদ বানিয়েছি, এগুলো একদিনে হয়নি। আমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আজ আমি ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি কি ভাবছো তোমাদের আমি চিনি না? হাড়ে হাড়ে চিনি। তোমাদের মাথায় কখন কি চলে সেটাও খুব ভালো করে জানি। আমি জানতাম তোমরা এটাই করবে। আমি আগে থেকে আমার সব বিষয় আশয় সম্পত্তি আমার নাতনির নামে করে দিয়েছি। যতদিন না ওর 18 বছর হবে ততদিন ওসব মায়া মা সামলাবে। তুমি কেন, তোমার বাপেরও সাধ্য নেই এই বাড়ি থেকে ওদেরকে তাড়ানো। বাবার কথা শুনে সবাই হা হয়ে গেল। আমিও ভীষণ অবাক হলাম। এত কিছু কখন করলো বাবা? আমাকে তো কিছুই জানতে দেয়নি। মেয়েটা সবে ঘুমিয়েছে। আমি ওর বিছানা ঠিক করে উঠতেই রুমে আকাশ এলো। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ভাগ। আবার থাকবে তৃতীয় ভাগ। তোমাদেরকে তৃতীয় ভাগের মধ্যে গল্পটা আমি পুরোপুরি শেষ করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্ত এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।